পর্দা নামলো ফিফা 2026 বিশ্বকাপের। তবে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বিশ্বকাপ নিয়ে আলোচনা এখনো চলছে। বিশ্বকাপের রেশ কাটেনি এখন পর্যন্ত। কোন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো, কোন অ্যাওয়ার্ড কাকে দেওয়াটা কতটুকু যৌক্তিক, এগুলো নিয়ে যেমন অনেকেই আলোচনা করছেন, তেমনি আলোচনাটা চলছে অনেকের চোখে বিশ্বকাপের সেরা একাদশ নিয়েও। প্যাভিলিয়নের চোখে বিশ্বকাপের সেরা একাদশ কেমন, সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও। বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা বাছাই করে নিয়েছি 4-3-3 ফরমেশনকেই, যেখানে অবশ্যই চারজন ডিফেন্ডারের সামনে রয়েছেন, তিনজন মিডফিল্ডার এবং অবশ্যই তিনজন ফরওয়ার্ড সেক্ষেত্রে রয়েছেন। প্রথমেই আসা যাক গোলরক্ষক নির্বাচনের ক্ষেত্রে। গোলরক্ষক কে হবেন এই সেরা একাদশে, এটা সম্ভবত এই পুরো একাদশের মধ্যে সবচেয়ে সহজ সিদ্ধান্ত। উনাই সিমন, স্পেনের গোলরক্ষক, তিনি এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এই বিশ্বকাপ শেষে, এবং তার হাতেই গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ডটা গিয়েছে। এবং এই উনাই সিমনই প্যাভিলিয়নের চোখে এবারে বিশ্বকাপের সেরা গোলরক্ষক এবং সেরা একাদশের প্রথম নামটাও তারই। এবং এই উনাই সিমনকে নির্বাচন করাটা একেবারেই কঠিন ছিল না, কেননা 8টা ম্যাচ খেলে তিনি 7টা ক্লিন শিট রেখেছেন, গোল হজম করেছেন মাত্র একটা, এবং সেটাও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। এবং এক্ষেত্রেও বলে রাখা ভালো যে স্পেনের বিপক্ষে যখন ফ্রান্স এবং আর্জেন্টিনার মতো দুটো দল মুখোমুখি হয়েছিল এই বিশ্বকাপের একেবারে শেষ দুই ম্যাচ, অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনালে, সেই দুটো ম্যাচে ক্লিন শিট রেখে উনাই সিমন আসলে প্রমাণ করেছেন যে তিনি কত চমৎকার একজন গোলরক্ষক। যদি তার সেভ এর সংখ্যার কথা আমরা বলি, সেক্ষেত্রে 8টা ম্যাচ খেলে তিনি মোট 10টা সেভ করতে সক্ষম হয়েছেন, এবং প্রতিপক্ষ গোলরক্ষক বা প্রতিপক্ষ এই গোল পোস্টকে লক্ষ্য করে যে কয়েকটি শট নিয়েছে তার মধ্যে 90% ক্ষেত্রেই তিনি সেভ করতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে আরো একটা জিনিস বলে রাখা ভালো যে সেভ সংখ্যায় তার চেয়ে আরো অনেক খেলোয়াড় এগিয়ে রয়েছেন, বা অনেক গোলরক্ষক তার চেয়ে বেশি সেভ করেছেন, কিন্তু উনাই সিমন আসলে তার সঙ্গে এমন একটা ডিফেন্সও পেয়েছিলেন যার কারণে তাকে আসলে খুব বেশি বল সেভও করতে হয়নি। উদাহরণস্বরূপ বলা যায়, সর্বশেষ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা অন টার্গেটে কোনো শট নিতে পারেনি, এবং এর পেছনে আসলে উনাই সিমনেরও একটা কৃতিত্ব রয়েছে, কেননা ম্যাচের একেবারে শুরুর দিকে দেখা গিয়েছিল লিওনেল মেসি একটা বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং উনাই সিমন বক্সের বাইরে অনেকটা সামনে এসে সেই বলটাকে তিনি ক্লিয়ার করেন, এবং এর মাধ্যমে বোঝা যায় যে উনাই সিমনের সুইপিং কিপিংটাও আসলে দারুণ। এবং সেই একই ঘটনা ঘটেছিল সেমিফাইনালে, যখন কিলিয়ান এমবাপ্পে একটা চমৎকার বল পেয়ে গিয়েছিলেন এবং একটা দুটো টাচ এদিক ওদিক নিলেই তিনি একেবারে ওপেন নেট পেয়ে যেতেন, কিন্তু উনাই সিমন সেক্ষেত্রেও চমৎকারভাবে সামনে এগিয়ে এসেছিলেন, নিজের বক্স ছেড়ে বেরিয়ে এসে তিনি সেই বলটাকে কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হয়েছিলেন, এবং পরবর্তীতে ডেজিরে দুয়ে যখন শটটা নিয়েছিলেন সেই শটটাও তিনি আটকে দিতে সক্ষম হয়েছিলেন। সব মিলিয়ে এই জায়গাটাতে উনাই সিমনকে রাখতেই হচ্ছে, তবে পাশাপাশি বিবেচনায় রাখতে হবে এক্ষেত্রে ভোজিনহা কিংবা এমিলিয়ানো মার্টিনেজের মতো কিপারদেরও, যারা এই বিশ্বকাপে বেশ ভালো পারফরমেন্স করেছেন। বিশেষ করে ভোজিনহার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে 4টা ম্যাচ তিনি মাত্র খেলার সুযোগ পেয়েছেন এবারের বিশ্বকাপে, এবং এই যে 4টা ম্যাচে তিনি খেলেছেন, এই 4 ম্যাচে কোনো ম্যাচেই প্রতিপক্ষ 90 মিনিটে তার দলের বিপক্ষে অর্থাৎ কেপ ভার্দের বিপক্ষে জয়লাভ করতে সক্ষম হয়নি। এবারে বিশ্বকাপের যে দুই ফাইনালিস্ট মুখোমুখি হয়েছিল, সেই আর্জেন্টিনা এবং স্পেন, এই দুই দলকে কিন্তু আটকে রাখতে সক্ষম হয়েছিলেন ভোজিনহা। স্পেন 0-0 গোলে ড্র করেছিল কেপ ভার্দের বিপক্ষে তাদের বিশ্বকাপের একদম প্রথম ম্যাচে। এরপর রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা এই কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে কিন্তু ঘাম ছড়াতে হয়েছিল, যেখানে নির্ধারিত 90 মিনিটে তাদের ম্যাচটা সমতায় ছিল 1-1। পরবর্তীতে অতিরিক্ত সময় যে 3-2 ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচটা জয়লাভ করে। তবে এই 4 ম্যাচে 18টা সেভ দিয়ে ভোজিনহা লাইমলাইটটা কিন্তু নিজের দিকে নিয়ে নিয়েছিলেন, এবং তাকে অনারেবল মেনশনের ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে। এমিলিয়ানো মার্টিনেজকে হয়তো কেউ রাখতেন না যদি এই আলোচনাটা বিশ্বকাপের ফাইনালের আগে হতো, তবে বিশ্বকাপের ফাইনালে 11টা সেভ দিয়ে এমিলিয়ানো মার্টিনেজও কিন্তু এই গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে বেশ ভালোভাবেই ছিলেন, যদিও শেষ পর্যন্ত দলকে শেষ রক্ষাটা তিনি করতে পারেননি। এর পাশাপাশি অনেকেই হয়তো বলতে পারেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের কথা, যিনি এই বিশ্বকাপের সর্বমোট 28টা সেভ দিয়েছেন, যদিও তার দল আসলে কোয়ার্টার ফাইনাল অবধিও পৌঁছতে পারেনি। সব মিলিয়ে এই বিশ্বকাপের সেরা গোলরক্ষকের নাম অবশ্যই উনাই সিমন। এবারে আসা যাক লেফট ব্যাকের প্রসঙ্গে। লেফট ব্যাক হিসেবে এই বিশ্বকাপে আমরা চুজ করে নিয়েছি স্প্যানিশ লেফট ব্যাক মার্কো কুরেয়াকে, যিনি এই মুহূর্তে চেলসি থেকে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। মার্কো কুরে এবারের বিশ্বকাপে চমৎকার পারফরমেন্স যে করেছেন, সেই জিনিসটা আসলে শুধুমাত্র তার গোল অ্যাসিস্ট দিয়ে বিচার করার কোনো সুযোগ নেই, কেননা গোল অ্যাসিস্ট বা গোল কন্ট্রিবিউশনে তিনি যেমন ভূমিকা রেখেছেন, পাশাপাশি ডিফেন্সিভ ক্ষেত্রেও আসলে তার ভূমিকাটা অপরিহার্য। সেক্ষেত্রে ট্যাকেল কিংবা ইন্টারসেপশন দুটো ক্ষেত্রেই তিনি এই স্পেন দলের অন্যতম সেরা ছিলেন। পাশাপাশি তার পাসিং অ্যাকুরেসি 90%-এরও বেশি, যে বিষয়টা স্পেনের আক্রমণটা নিচের থেকে বিল্ড আপ করার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রেখেছে। পাশাপাশি এটাও বলে রাখা ভালো, স্পেন এই টুর্নামেন্টের শুরু থেকে কোনো ডেজিগনেটেড লেফট উইঙ্গার ব্যবহার করেনি, বা সেই ক্ষেত্রেও এই মার্কো কুরিয়াকে দেখা গেছে যে একেবারে লেফট হ্যান্ড সাইড ধরে, লেফট টাচ লাইন ধরে বেশ চমৎকার ক্রস করতে, মাঝে মাঝে তিনি কাটব্যাক করেছেন, শট নিয়েছেন, প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে আসলে তার জুড়িও মেলা ভার ছিল। তবে এর পাশাপাশি মার্কো কুরিয়ার পাশাপাশি যদি অন্য কোনো লেফট ব্যাককে এই বিশ্বকাপে চুজ করতে হয়, সেক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন নুনো মেন্দেজের নাম। পর্তুগিজ এই
এই যে ডিফেন্সিভ খেলোয়াড় অর্থাৎ লেফট ব্যাক, তিনিও এই টুর্নামেন্টে বেশ ভালো পারফরমেন্সই করেছেন। এবং এক্ষেত্রেও রাউন্ড অফ 16 যখন এই পর্তুগাল মুখোমুখি হয়েছিল এই স্পেনের, সেই ম্যাচটার কথা বলতে হয়। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নুনো মেন্দেস ইনজুরিতে পড়ে মাঠ থেকে উঠে যাওয়ার পরই মূলত পর্তুগাল এই ম্যাচটা আর জিততে পারেনি স্পেনের বিপক্ষে। অর্থাৎ মার্ক কুকুরিয়া এবং নুনো মেন্দেস তাদের মুখোমুখি যে লড়াইটা হয়েছিল সেখানে কিন্তু মার্ক কুকুরিয়া জয়লাভ করেছিলেন। তবে নুনো মেন্দেসের কথা বলছিলাম, তার এই বিশ্বকাপে একটা অসাধারণ ফ্রি কিক গোল রয়েছে উজবেকিস্তানের বিপক্ষে। এর পাশাপাশি পর্তুগালের আক্রমণের বাম দিকটাও নুনো মেন্দেসই মূলত পরিচালনা করেছেন। তবে তাকে অনারেবল মেনশন হিসেবে রাখলেও সেরা লেফট ব্যাক হিসেবে রাখতে হচ্ছে মার্ক কুকুরিয়াকেই। এবারে সেন্টার ব্যাক ডুও হিসেবে এই টুর্নামেন্টে খুব ভালো পারফর্ম করেছেন স্প্যানিশ দুই সেন্টার ব্যাক পাও কুবার্সি এবং আইমেরিক লাপোর্তে। পাও কুবার্সির কথা বলতে হবে, তিনি এই টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়েরও পুরস্কার পেয়েছেন। অর্থাৎ এই 19 বছর বয়সেই বিশ্বকাপের পাশাপাশি সেরা তরুণ বা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও এই কাতালান যে ডিফেন্ডার রয়েছেন তিনি কিন্তু তার ব্যাগে আসলে পড়তে সক্ষম হয়েছেন। তাই এই দুই ডিফেন্ডারকে অনেকেই রাখছেন তাদের সেরা একাদশে সেরা দুই সেন্টার ব্যাক হিসেবে। তবে আমাদের হিসেবে আমরা পাও কুবার্সির পাশাপাশি এই অপর সেন্টার ব্যাক হিসেবে রাখছি ফ্রান্সের উইলিয়াম সালিবাকে। এক্ষেত্রে বলে রাখা ভালো, উইলিয়াম সালিবা ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে সর্বমোট 6টা ম্যাচ খেলেছেন এবং এই 6 ম্যাচের মধ্যে যে 480 মিনিট তিনি খেলেছেন সেখানে তার যেমন ট্যাকল বা ব্লক এবং ইন্টারসেপশন যেমন রয়েছে গুরুত্বপূর্ণ কিছু, পাশাপাশি তার পাসিং অ্যাকুরেসিও 95%-এর উপরে। অর্থাৎ নিচের থেকে আক্রমণ বিল্ড আপের ক্ষেত্রে পাও কুবার্সির পাশাপাশি উইলিয়াম সালিবাও চমৎকার ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি এটাও বলতে হয় যে পাও কুবার্সি যখন অনেকটা আগ্রাসী হয় বা সামনের দিকে এগিয়ে তিনি প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা সেখানে তিনি ব্লক ইন্টারসেপশন করার চেষ্টা করবেন, তখন পেছনের দিকে তাকে শিল্ড হিসেবে রাখতে পারেন উইলিয়াম সালিবা। ইনফ্যাক্ট তার উল্টোটাও ঘটতে পারে। তবে এই দুজনই আসলে হাইল্যান্ড মেনটেন করে খেলতে বেশ অভ্যস্ত এবং তাদের একটা যে ডুয়োটা থাকবে এই টুর্নামেন্টে সেটাও টুর্নামেন্টের অন্যতম সেরা হতে পারে এবং আমরা এক্ষেত্রে উইলিয়াম সালিবার সাথে পাও কুবার্সিকে এক্ষেত্রে চুজ করছি। পাশাপাশি এটাও বলতে হবে যে পাও কুবার্সি এই টুর্নামেন্টে খেলেছেন রাইট সেন্টার ব্যাক হিসেবে এবং উইলিয়াম সালিবা তিনি কিন্তু ফ্রান্সের লেফট সেন্টার ব্যাকে ছিলেন। এই উইলিয়াম সালিবার কথা আরো একটু বলতে হচ্ছে, কেননা ফ্রান্স যখন মুখোমুখি হয়েছিল স্পেনের এই ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনালে, সেই ম্যাচের প্রথমার্ধে স্পেনের বিপক্ষে উইলিয়াম সালিবা ইনজুরিতে পড়ে যাওয়ার পরই মূলত ফ্রান্সের রক্ষণ দেয়াল অনেকাংশেই ভেঙে পড়ে এবং এই ফ্রান্স দুটো গোল হজম করে স্পেনের বিপক্ষে এবং পুরো টুর্নামেন্ট দুর্দান্ত পারফর্ম করার পরও সেমিফাইনালে স্পেনের কাছে হেরে তাদেরকে বিদায় নিতে হয়। তাই উইলিয়াম সালিবাকে এক্ষেত্রে রাখতে হচ্ছে পাও কুবার্সির পাশে। অনারেবল মেনশন হিসেবে এক্ষেত্রে বলতে হয় ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালেসের কথা, যদিও তার দল শেষ পর্যন্ত খুব বেশি দূর অগ্রসর হয়নি রাউন্ড অফ 16-এ। ইনফ্যাক্ট সেক্ষেত্রে আর্লিং হাল্যান্ডের নরওয়ের কাছে মাগালেসের ব্রাজিলকে কিন্তু পরাজিত হতে হয়েছিল। তবে এই মাগালেসের পাশাপাশি আমরা রাখতে পারি ভার্জিল ভ্যান ডাইকের কথা, যিনি গোল করার পাশাপাশি গোল আটকানোর ক্ষেত্রেও আসলে বেশ দক্ষতা পরিচয় দিয়েছেন এবারের বিশ্বকাপে। বলতে পারি ডায়ট উপামেকানোর কথা, যিনি ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে 8টা ম্যাচই শুরু করেছেন এবং 4টা ম্যাচে ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছেন। আইমেরিক লাপোর্তের কথা তো আগেই বললাম। তবে শেষ পর্যন্ত প্যাভিলিয়নের সেরা দুই সেন্টার ব্যাক পাও কুবার্সি এবং তার সাথে উইলিয়াম সালিবা। সেন্টার ব্যাক হিসেবে আরো দুজনের কথাও এক্ষেত্রে বলে রাখা ভালো, একজন লিসান্দ্রো মার্টিনেজ যিনি আর্জেন্টিনার লেফট সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন, আর একজন রাইট সেন্টার ব্যাক হিসেবে খেলা ক্রিস্টিয়ান রোমেরো। এবং ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দুই সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ দুজনই ফাইনালে দুই অর্ধে আসলে উঠে যেতে বাধ্য হয়েছিলেন তাদের ইনজুরির কারণে এবং সেখানে আর্জেন্টিনার ম্যাচটা যে অনেকাংশেই পরাজিত হয়েছে বা পিছিয়ে পড়েছে সেটা আসলে বললে খুব একটা ভুল বলা হবে না। পাশাপাশি এটাও বলতে হয় যে লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো দুজনেই কিন্তু নকআউট পর্বে আর্জেন্টিনাকে গোল করে যেমন জয়ের দিকে এগিয়ে নিয়েছেন, পাশাপাশি তাদের ডিফেন্সিভ রেকর্ডটা আসলে খুব যে ভালো এমনটা বলার সুযোগ নেই, কেননা নকআউটে প্রতিটা ম্যাচেই আর্জেন্টিনা গোল হজম করেছে এবং সেক্ষেত্রেও রোমেরো এবং লিসান্দ্রো তাদের পারফরমেন্সটা বা তাদের যে জুটিটা সেটা বেশ ভালো করলেও যেহেতু তারা কোনো ক্লিনশিট রাখতে পারেনি নকআউট পর্বে এসে, তাই এক্ষেত্রে আসলে সেরা একাদশে তাদেরকে সুযোগ দেওয়ার জায়গাটা দেওয়ার সম্ভাবনাটা আসলে একটু হলেও কমে গেল। এবারে আসা যাক ডিফেন্সের ডান পাশে, এবং ডান পাশে রাইট ব্যাক হিসেবে আমরা রাখছি স্পেনের রাইট ব্যাক পেদ্রো পোরোকে। পেদ্রো পোরোর পাশাপাশি অবশ্য স্পেন আরো কয়েকজন রাইট ব্যাক এক্ষেত্রে খেলাতেই পারতো। সেক্ষেত্রে মার্কোস ইয়োরেন্তে যিনি অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে রাইট ব্যাকে খেলে থাকেন তিনিও কিন্তু একটা ভালো চয়েস ছিলেন। তবে পেদ্রো পোরো এই টুর্নামেন্টের শেষের দিকে, শুরুটা তার খুব একটা ভালো না হলেও টুর্নামেন্টের শেষের দিকে জ্বলে উঠেছিলেন এবং তার কারণেই স্পেন বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পেয়েছে। তার গোল কন্ট্রিবিউশনের কথা যদি আমরা বলি, যদিও গোল কন্ট্রিবিউশন বা আক্রমণ করাটা পেদ্রো পোরোর মূল যে অ্যাট্রিবিউট সেটা না, তবে সেক্ষেত্রে তিনি কিন্তু এই টুর্নামেন্টে 2টো গোল করেছেন এবং এর মাধ্যমে তিনি কিন্তু স্পেনকে 2টো গুরুত্বপূর্ণ ম্যাচে আসলে জয়লাভের দিকে এগিয়ে দিয়েছেন। পাশাপাশি ফাইনাল যে গোলটা করেছিল স্পেন, সেখানেও কিন্তু ডান পাশ থেকে ক্রসটা এসেছিল সেই পেদ্রো পোরোর কাছ থেকে, যেখান থেকে নিকো উইলিয়ামস হেড করে বলটা আসলে কাটব্যাক করে দেন এবং সেখান থেকে ফেরান তোরেস গোল করে স্পেনের জয়টা নিশ্চিত করেন। তাই পেদ্রো পোরোকে এক্ষেত্রে রাখতেই হচ্ছে। পাশাপাশি রাখতে হবে তার চমৎকার ট্যাকেল এবং ইন্টারসেপশন গুলোর কারণে, যেখানে স্পেনের যে এবারে রক্ষণ দুর্গ সেটা অটুট রাখার পেছনেও পেদ্রো পোরোর এই ভূমিকাটা আসলে অনেক বেশি।
পেদ্রো পোরোর পাশাপাশি এখানে অনারেবল মেনশন হিসেবে উল্লেখ করা যেতে পারে আশরাফ হাকিমি কিংবা রিস জেমসদের কথা, যারা এই টুর্নামেন্টে বেশ ভালো ভূমিকা রেখেছেন। তবে আশরাফ হাকিমি তার দলকে আসলে কোয়ার্টার ফাইনালের পরে নিয়ে যেতে পারেননি বলে সম্ভবত এক্ষেত্রে আমরা তাকে স্থান দিতে পারছি না। পাশাপাশি রিস জেমস তিনি ডিফেন্সের পাশাপাশি মিডফিল্ডও বিভিন্ন সময় খেলেছেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও তাকে এই টুর্নামেন্টে দেখা গেছে। তবে তিনিও আসলে তার রাইট ব্যাক পজিশনে খুব একটা নিয়মিত ছিলেন না বলে তাকে আসলে শেষ পর্যন্ত সেরা একাদশে সুযোগ দেওয়ার সুযোগটা হচ্ছে না। এবারে আসা যাক মিডফিল্ডের ব্যাপারে। মিডফিল্ডার হিসেবে আমরা এই টুর্নামেন্টে যে তিনজনকে বাছাই করে নিয়েছি, তাদের মধ্যে প্রথমজন অবশ্যই রদ্রি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, তাকে নিয়ে আসলে বিতর্কের খুব বেশি সুযোগ নেই। তার সাথে যে দুজন খেলোয়াড়, একজনের নাম মাইকেল অলিসে, আরেকজন জুড বেলিংহাম। প্রথমে রদ্রিকে দিয়ে আলোচনাটা শুরু করা যাক। রদ্রিকে, এই মিডফিল্ডার রদ্রিকে যদি আপনি গোল অ্যাসিস্ট দিয়ে মাপতে চান, একেবারেই ভুল হবে। এই টুর্নামেন্টে রদ্রির কোনো গোল নেই, কোনো অ্যাসিস্টও নেই, সরাসরি কোনো গোল কন্ট্রিবিউশন তার নেই, কিন্তু তবুও এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে রদ্রিকে। সেটা হচ্ছে তার মূলত তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, পাশাপাশি অ্যাটাকিং এর ক্ষেত্রে তিনি যে কন্ট্রিবিউটটা করেন, যেভাবে তিনি আক্রমণটা শুরু করেন, সেই জিনিসটা আসলে রদ্রিকে এই টুর্নামেন্টের যে গোল্ডেন বল সেটা পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। এই টুর্নামেন্টের রদ্রির আমরা যদি ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের কথা বলি, সেক্ষেত্রে তিনি সর্বমোট 26টা ট্যাকল করেছেন। পাশাপাশি আবার যদি আমরা অ্যাটাকিং এর ক্ষেত্রে তার ভূমিকার কথা বলি, সেক্ষেত্রে তিনি 11টা কি পাসও দিয়েছেন। এবং এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি অ্যাকুরেট পাস এসেছে রদ্রির পা থেকে, এবং সেই অ্যাকুরেসিটা প্রায় 93%-এরও বেশি। তাই সব মিলিয়ে রদ্রিকে এই টুর্নামেন্টের সেরা একাদশের বাইরে রাখার কোনো রকম কোনো সুযোগ নেই। এবং এই টুর্নামেন্টে স্পেনের মূল যে হার্ট, সেটাই আসলে ছিলেন রদ্রি, এবং তাকে কেন্দ্র করেই স্পেন দলটা আসলে পরিচালিত হয়েছে। বল যখনই স্পেন লুজ করেছে, রদ্রি সেখানে উপস্থিত হয়েছেন, চমৎকার প্রেস করেছেন, কাউন্টার প্রেস করেছেন, এবং অবশ্যই তাকে এই দলের বাইরে রাখার কোনো সুযোগ নেই। রদ্রির সাথে আমরা এখানে রেখেছি মাইকেল অলিসে এবং জুড বেলিংহামকে। জুড বেলিংহাম এই টুর্নামেন্টে বেশ ভালো করেছেন। ইংল্যান্ডের হয়ে তিনি সর্বোচ্চ গোল স্কোরার, 7টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট তার রয়েছে। এবং সর্বশেষ ম্যাচে যেমনটা দেখা গেছে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তার একটা দারুণ সরো গোল ছিল ম্যাচের একেবারে শেষ পর্যায়ে নেমে। সেই জিনিসটাও আসলে এক্ষেত্রে বিবেচনায় রাখতেই হচ্ছে। পাশাপাশি বিবেচনায় রাখতে হবে রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালে তার জোড়া গোলের ব্যাপারটাও, যে জোড়া গোলটা তিনি করেছেন পেলের পরে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো, অর্থাৎ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পেলে যুগের পরে তিনি প্রথমবারের মতো পরপর দুটো নকআউট ম্যাচে জোড়া গোল করতে সক্ষম হয়েছেন। তাই জুড বেলিংহামকে এই দলের বাইরে রাখার আসলে সুযোগটা হচ্ছে না। এর পাশাপাশি আমরা আরেক মিডফিল্ডার হিসেবে 3 ফরওয়ার্ডের পেছনে রেখেছি মাইকেল অলিসেকে। কারণ ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10, তিনি এই বিশ্বকাপে যে পারফরমেন্সটা করেছেন সেটাও আসলে অতুলনীয়, এবং সেক্ষেত্রেও তিনি ভেঙেছেন পেলের একটা রেকর্ড। এই টুর্নামেন্টে সর্বমোট 7টা অ্যাসিস্ট এসেছে মাইকেল অলিসের পা থেকে, এবং বলে রাখা ভালো আছে এর আগে পেলে তিনি এক টুর্নামেন্টে সর্বোচ্চ 6টা অ্যাসিস্ট করেছেন। ডিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসি, তাদের কেউই এক টুর্নামেন্টে 6টা অ্যাসিস্ট করতে পারেনি, বা এর চেয়ে বেশি করার তো প্রশ্নই আসে না। মাইকেল অলিসে এই টুর্নামেন্টে 7টা অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি তার যে ড্রিবলিং, তার যে চমৎকার সব পাস, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রস, এবং অবশ্যই যখন প্রতিপক্ষ লো ব্লক করছে সেসব ক্ষেত্রেও বিটুইন দ্য লাইনসে তার অবস্থান এবং চমৎকার সব বল বের করে দেওয়া, বিশেষ করে যে থ্রু বলগুলো তিনি কিলিয়ান এমবাপ্পে কিংবা ওসমান ডেম্বেলের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেই জিনিসগুলো আসলে মনে রাখতেই হবে। তাই মাইকেল অলিসে এই টুর্নামেন্টের সেরা একাদশে সুযোগ পাচ্ছেন অবশ্যই। এর পাশাপাশি আমরা যদি অনারেবল মেনশন হিসেবে দুটো নাম উল্লেখ করতে চাই, সেক্ষেত্রে লুকা মদ্রিচের নাম উল্লেখ করা যেতে পারে। ক্যারিয়ারের একেবারে শেষ বিশ্বকাপে এসেও লুকা মদ্রিচ বেশ ডিসেন্ট একটা পারফরমেন্স করেছেন। আমরা এক্ষেত্রে আরো উল্লেখ করতে পারি এনজো ফার্নান্দেজের নামও। যদিও বিশ্বকাপের ফাইনালে তিনি একটা লাল কার্ড দেখে আসলে দলকে বিপদে ফেলেছেন, নিজে মাঠ থেকে বেরিয়ে গেছেন, তবুও এই টুর্নামেন্টে এনজোর পারফরমেন্সটা আসলে বেশ ভালো ছিল। বিশেষ করে মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16-এ তিনি একটা ম্যাচ ডিসাইসিভ গোল করেছিলেন। একই গোল তিনি করেছিলেন আবার ইংল্যান্ডের বিপক্ষে সমতা সূচক। এই দুটো গোল আসলে এনজোর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ ছিল, আর্জেন্টিনার কামব্যাকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এর পাশাপাশি এই এনজো ফার্নান্দেজ এই টুর্নামেন্টে আসলে বেশ কয়েকটা পজিশনে খেলেছেন মিডফিল্ডে। তিনি কখনো নাম্বার 6, কখনো নাম্বার 8, কখনো একটু লেফট সাইডে মিডফিল্ডার হিসেবে তিনি এই টুর্নামেন্টে পারফর্ম করেছেন। এবং সব মিলিয়ে ফাইনালের ওই লাল কার্ডটাকে একপাশে সরিয়ে রাখলেও এনজো ফার্নান্দেজ হয়তো এই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার। তবে ফাইনালে তার ওই পারফরমেন্সটা আসলে শেষ পর্যন্ত তাকে আর জায়গা পেতে দেয়নি। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের মধ্যে আইয়ুব বোয়াদ্দির নাম এক্ষেত্রে উল্লেখ করতেই হয়, কেননা মরক্কোর এই তরুণ খেলোয়াড় এই টুর্নামেন্টে বেশ আলো ছড়িয়েছেন। প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মরক্কো যখন এক এক ব্যবধানে বা এক এক গোলে যখন ড্র করলো, সেই ম্যাচে আসলে বেশ ভালো একটা পারফরমেন্স ছিল আইয়ুব বোয়াদ্দির, যে ম্যাচটা আসলে তাকে বিশ্বের চোখে একটা চমৎকার জায়গাও কিন্তু করে দিয়েছে।
এবারে আসা যাক ফরওয়ার্ড লাইনে। প্রথমে লেফট উইং এ প্রথম নামটা কিলিয়ান এমবাপ্পেরই হতে হবে। যদিও তিনি এই টুর্নামেন্টের শুরুটা করেছেন আসলে একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবেই, তবে লেফট উইং এও তিনি আসলে বেশ কয়েকটা সময় নেমে এসেছেন এবং তার আক্রমণের শুরুতেও দেখা গেছে যে একেবারে লেফট টাচ লাইনেই তিনি অবস্থান করছেন এবং যখনই একটা থ্রু বল এসেছে মিডফিল্ড থেকে তিনি রান নিয়ে আসলে সেন্টার ফরওয়ার্ডের দিকে চলে গেছেন। ইনফ্যাক্ট লেফট উইং থেকে তিনি আসলে বক্সের ভেতরের দিকে বেশ কয়েকটা সময় কাটিং করেছেন। যেহেতু তিনি রাইট ফুটেড ফরওয়ার্ড, তাই তার জন্য লেফট থেকে শুরু করাটা অনেকাংশেই সহজ হয়ে গেছে এবং সেক্ষেত্রেও তিনি ভালো শট এবং গোল অ্যাসিস্টও তিনি কিন্তু পেয়েছেন। এবং কিলিয়ান এমবাপ্পের এই ওয়ার্ল্ড কাপের যে স্ট্যাট, যে পরিসংখ্যান এবং তার যে অর্জন, তাতে এই টুর্নামেন্টের সেরা একাদশে তাকে জায়গাটা দিতেই হচ্ছে। এই মুহূর্তে বা এই টুর্নামেন্ট শেষে কিলিয়ান এমবাপ্পের এই বিশ্বকাপের গোল সংখ্যা সর্বমোট 10টা, অ্যাসিস্ট তিনি করেছেন 4টা, অর্থাৎ গোল্ডেন বুটটা স্বাভাবিকভাবেই কিলিয়ান এমবাপ্পের হাতেই গেছে এবং বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে, তিনি গোল করেছেন সর্বমোট 22টা। তাই এই টুর্নামেন্টের সেরা একাদশটা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তবে এই লেফট উইং পজিশনে তার সাথে টক্কর দিতে পারতেন ভিনিসিয়াস জুনিয়র, যদিও তার দল আসলে রাউন্ড অফ 16-এর যে সামনে অগ্রসর হতে পারেনি। তবে এই টুর্নামেন্টে তিনি বেশ ভালো পারফর্ম করেছিলেন। প্রথম 3 ম্যাচে ইনফ্যাক্ট গ্রুপ পর্বেই তার কাছ থেকে 4টা গোল এসে গিয়েছিল এবং ব্রাজিলকে অনেকটা একা হাতেই তিনি ক্যারি করে নিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। তবে তার দল যেহেতু রাউন্ড অফ 16-এর বাধাটা পেরোতে পারেনি, নরওয়ের কাছে তারা 2-1 ব্যবধানে পরাজিত হয়, তাই শেষ পর্যন্ত আসলে ভিনিসিয়াস জুনিয়রকে এই টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা দেওয়ার সুযোগ হয়নি। এবারে আসা যাক সেন্টার ফরওয়ার্ডের তালিকায়। সেন্টার ফরওয়ার্ডদের মধ্যে এই টুর্নামেন্টে বেশ ভালো করেছেন বেশ কয়েকজন খেলোয়াড় এমন রয়েছেন, যেমন হ্যারি কেইনের কথা বলতে হয়, ইংল্যান্ডের যিনি সেন্টার ফরওয়ার্ড এবং অবশ্যই অধিনায়ক। হ্যারি কেইন এই টুর্নামেন্টে 7টা গোল করে টপ গোল স্কোরারদের তালিকায় তার নামটা ছিল। মরক্কোর ইসমাইল সাইবেরির কথা বলতে হয়, যিনি এই টুর্নামেন্টে খুব ভালো শুরু করেছিলেন। ব্রাজিলের বিপক্ষে তার গোল ছিল। টুর্নামেন্টের প্রথম দিকে তিনি সর্বোচ্চ গোল স্কোরারদের যে দৌড়টা, সেখানেও তিনি ছিলেন। তবে শেষ পর্যন্ত তার ইনজুরিটা ফ্রান্সের বিপক্ষে যে ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি, সেটাও আসলে মরক্কোকে অনেক বেশি ভুগিয়েছে। এখানে বলা যায় মিকেল ওয়াইটজেবালের কথা, যিনি স্পেনের হয়ে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার, 5টা গোল তিনি করেছেন। এর পাশাপাশি আরো বলা যায় হয়তো মেক্সিকোর কুইনোনেসের কথা, যিনিও এই টুর্নামেন্টে ভালো করেছেন। লাউতারো মার্টিনেজের কথা হয়তো অনেকে বলতে চাইবেন, যিনি সুপার সাব হিসেবে নেমে এই টুর্নামেন্টে বেশ ভালো করেছেন। 3টা গোল তিনি করতে সক্ষম হয়েছেন, এর মধ্যে 2টা তো ম্যাচ উইনারই ছিল, বিশেষ করে যেখানে তিনি ইজিপ্টের বিপক্ষে একটা অ্যাসিস্ট করেছিলেন, একটা গোল করেছিলেন তিনি জর্ডানের বিপক্ষে এবং একটা গোল অবশ্যই তার এসেছিল এই সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে, সর্বশেষ ম্যাচের আগের ম্যাচে, এই বিশ্বকাপের সেমিফাইনালের কথাই বলা হচ্ছে। তবে এই যে আমাদের প্যাভিলিয়নের সেরা একাদশ, সেখানে এই ফরওয়ার্ডের কাউকে আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি নরওয়ের ফরওয়ার্ড আর্লিং হাল্যান্ডকে। এই বিশ্বকাপের 5টা ম্যাচ খেলেছেন আর্লিং হাল্যান্ড, 7টা গোল করেছেন, কোনো অ্যাসিস্ট তার নামের পাশে নেই। তবে তিনি যে ফিনিশিং অ্যাবিলিটি দেখিয়েছেন সেটা আসলে ছিল ঈর্ষণীয়। বিশেষ করে এই ব্রাজিলের বিপক্ষে নরওয়ে যে ম্যাচটা খেলেছিল রাউন্ড অফ 16-এ, সেই ম্যাচে এই আর্লিং হাল্যান্ডের ফিনিশিং এর কাছেই ব্রাজিলকে পরাজিত হতে হয় এবং সেই ম্যাচের প্রথম 79 মিনিটে আর্লিং হাল্যান্ডকে খুব বেশি যে ইনভলভ হতে দেখা গেছে খেলার মধ্যে, এমনটা নয়, কিন্তু যখনই তার কাছে ক্রস এসেছে, লেফট সাইড থেকে যখনই ক্রস এসেছে, আর্লিং হাল্যান্ড চমৎকার হেড করে এই ব্রাজিলকে কিন্তু বিদায় নিশ্চিত করেছেন। আর তার দ্বিতীয় যে গোলটা ছিল, সেই গোলটাও ছিল দুর্দান্ত। বক্সের বাইরে থেকে তিনি যেটুকু স্পেস পেয়েছেন, যেটুকু সময় পেয়েছেন, সেখানেই তিনি শুট করে আলিসন বেকারকে পরাজিত করেছিলেন। তাই এই ক্ষেত্রে অন্য সব ফরওয়ার্ড নয়, আর্লিং হাল্যান্ডকেই আমরা জায়গা দিচ্ছি এই প্যাভিলিয়নের সেরা একাদশে। এর অন্যতম কারণও হচ্ছে যে যখন আপনার দলে কিলিয়ান এমবাপ্পে রয়েছেন, মাইকেল অলিসে রয়েছেন, জুড বেলিংহাম রয়েছেন, তারা যেভাবে আপনাকে বলের সাপ্লাই দিবেন, আপনার প্রয়োজন একজন ক্লিনিক্যাল ফিনিশার এবং এই ফিনিশিং এর দায়িত্বটা হ্যারি কেইনের চেয়ে সম্ভবত আর্লিং হাল্যান্ড এই টুর্নামেন্টের সাপেক্ষে বেশি ভালোভাবে করতে সক্ষম। সেরা একাদশের 10 জনের নাম বলা হয়ে গেছে, বাকি রইল মাত্র একজন, এবং সে একজন যিনি রাইট উইং এ খেলবেন এবং তিনিও এই টুর্নামেন্টের গোল্ডেন বল, গোল্ডেন বুটের অন্যতম দাবিদার ছিলেন, যদিও কোনোটাই শেষ পর্যন্ত তার পাওয়া হয়ে ওঠেনি। লিওনেল আন্দ্রেস মেসি, আর্জেন্টিনার অধিনায়ক এবং আর্জেন্টিনাকে এই বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত নিয়ে আসা অন্যতম নেপথ্য নায়কের নাম লিওনেল মেসি। 8টা গোল, 4টা অ্যাসিস্ট, এবং এই জিনিসটাই সম্ভবত বলে দেয় কেন লিওনেল মেসিকে এই টুর্নামেন্টের সেরা একাদশে রাখতেই হবে। এবং এই টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রথম 5টা গোলই এসেছিল লিওনেল মেসির পা থেকে। গ্রুপ পর্বে তিনি করে ফেলেছিলেন 6টা গোল। এরপর রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে তার গোল আছে, তার অ্যাসিস্ট রয়েছে মিশরের বিপক্ষে, তার জোড়া অ্যাসিস্ট রয়েছে সেমিফাইনালে যখন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এরপরে ফাইনাল ম্যাচটা তার ভালো কাটেনি আর্জেন্টিনারও। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা পরাজিত হয়। তবে লিওনেল মেসি বিশ্বকাপটা শেষ করেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল ইনভলভমেন্ট বা গোল কন্ট্রিবিউশনের তালিকায় নিজের নামটা সবার উপরে রেখেই। 34 ম্যাচের তার যে বিশ্বকাপ ক্যারিয়ার, সেখানে 33টা গোল ইনভলভমেন্ট কিন্তু রয়েছে লিওনেল মেসি। এবং গোলের বিচারে যদি বলা হয়, এক বিশ্বকাপের সর্বোচ্চ গোল লিওনেল মেসি এবারই করলেন এবং সেটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। 2006 সালে তার বিশ্বকাপ ক্যারিয়ার শুরু হয়, এরপর 2010, 2014,
2018, 2022 বিশ্বকাপ তিনি খেলেছেন, তবে এক আসরে এবার তিনি যেমন 8টা গোল করেছেন, এমন পারফরমেন্স আসলে এর আগে কোনো বিশ্বকাপে দেখা যায়নি। বিশ্বকাপে দেখা যায়নি এক আসরে তার কাছ থেকে 4টা অ্যাসিস্টও। তাই এই বিশ্বকাপের ফাইনালে যে আমরা সেরা একাদশটা করছি বা বিশ্বকাপের সেরা একাদশটা প্যাভিলিয়নের চোখে, সেখানে লিওনেল মেসিকে রাইট উইংয়ে রাখতেই হবে। যদিও এক্ষেত্রে তাকে হয়তো কিছুটা টক্কর দিতে পারতেন ওসমান ডেম্বেলে, যিনি এই বিশ্বকাপে বেশ ভালো করেছেন, তার গোল অ্যাসিস্ট রয়েছে, একটা হ্যাটট্রিক রয়েছে নরওয়ের বিপক্ষে। তবে এক্ষেত্রে লিওনেল মেসিকে ছাড়া এই বিশ্বকাপটা আসলে অসম্পূর্ণ। তো এই ছিল মোটামুটি প্যাভিলিয়নের চোখে এবারের বিশ্বকাপের সেরা একাদশ। দর্শক, আপনাদের চোখে এবারের বিশ্বকাপের সেরা একাদশটা কেমন হতে পারে, কিংবা আমাদের একাদশের সাথে আপনার একাদশে কি কি পার্থক্য থাকতে পারে, কাকে আপনারা এই দলে অন্তর্ভুক্ত করতে চান কিংবা কাকে বাদ দিতে চান, সেই জিনিসটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।